সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাচ্চাতো ইরানে হামলা করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধের পথ উন্মুক্ত করল। মধ্যপ্রাচ্যে এমন এক ধরনের অস্থিরতা তৈরি করল যার সমাধান সহজে হবে না। তাছাড়া ইরানের পারমাণবিক প্রকল্পগুলো ধ্বংস করার যে অজুহাত দিয়ে এই হামলাগুলো করা হলো তাও সহজে পূরণ হওয়ার নয়। যুদ্ধের মূল লক্ষ্য যদি অর্জন করা না যায় কিংবা যদি নতুন করে অস্থিরতা ও নৈরাজ্য বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন ইসরায়েল এই সময়ে এসে ইরানে হামলা চালালো আর যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলের এই অমানবিক কার্যক্রমে সম্পৃক্ত হলো? প্রশ্নের উত্তর জানব এবারের প্রতিবেদনে। 2002 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক সাক্ষাতে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন আইন প্রণেতাদের বলেন যে আল কায়েদাকে নির্মূল সহ সন্ত্রাস বিরোধী যুদ্ধে জয়লাভের জন্য এবং ইরাক ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে গণবিধ্বংসী অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ইরাকে আগ্রাসন চালানো অত্যাবশ্যক। তিনি আরও দাবি করেন, এই যুদ্ধ খুব দ্রুত শেষ হবে এবং এটি কেবল ইরাকেই নয় বরং পুরো অঞ্চলে, এমনকি ইরানেও গণতন্ত্রের এক নতুন যুগের সূচনা করবে। কিন্তু এই দুটি দাবির কোনোটি সত্য ছিল না। নেতানিয়াহু ঠিকই ইসরায়েলের প্রধানমন্ত্রী আছেন, কিন্তু প্রকৃত সত্য হল 2003 সালে ইরাক আক্রমণের আগেই অনেক বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা জানতেন যে সাদ্দাম হোসাইনের সরকার কোনো গণবিধ্বংসী অস্ত্রের মালিক ছিল না এবং ইরাকের তৎকালীন প্রশাসন আল কায়েদার সঙ্গেও কোনো সম্পর্ক রাখেনি। ইরাকে আজও গণবিধ্বংসী কোনো অস্ত্র পাওয়া যায়নি। সাদ্দামের পতন হয়েছে, তার ফাঁসি কার্যকর করা হয়েছে, কিন্তু এই যুদ্ধের পরিণতিতে ইরাকে যে ব্যাপক ধ্বংস, অস্থিরতা, নিরাপত্তাহীনতা, ভয়াবহ মানবিক দুর্ভোগ, বিশৃঙ্খলা এবং শাসন ব্যবস্থার ভাঙন দেখা যাচ্ছে তা আগে থেকেই অনুমেয় ছিল এবং বাস্তবেও তাই ঘটেছে। আজকের ইরাক প্রচণ্ডভাবে ভঙ্গুর একটি রাষ্ট্র, যা বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত। ইরানের ক্ষেত্রেও এবার একই কৌশল প্রয়োগ করল ইসরায়েল। এই মাসের শুরুতে ইসরায়েল এবং পরে যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালায় তখন বহু বিশ্লেষক তৎক্ষণাৎ মন্তব্য করতে শুরু করেন যে এই দুই মিত্রদেশ বোধহয় ইরাক যুদ্ধের কোনো শিক্ষা গ্রহণ করেনি এবং এখন ইরানে সেই একই ভুল আবারও পুনরাবৃত্তি করছে। তাদের এই মূল্যায়ন সঠিক নয়, কেননা 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্র যে আক্রমণ করেছিল তার প্রকৃত লক্ষ্য গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা কখনোই ছিল না। যদিও বাহ্যত পশ্চিমারা এই সব লক্ষ্যের কথাই বলেছিল, কিন্তু আসল লক্ষ্য এমনটা ছিল না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরাক যুদ্ধের কাঙ্ক্ষিত ফলাফল তারা পেয়েছিল, কেননা তারা এমন একটি ইরাক তৈরি করতে পেরেছিল যা ফিলিস্তিনে ইসরায়েলি উপনিবেশবাদী প্রকল্পের প্রতি কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলবে না, বরং মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির আঞ্চলিক প্রতিনিধি হিসেবে কাজ করবে। এই যাত্রায় ইরান নিয়েও ইসরায়েল যুক্তরাষ্ট্রের টার্গেট একই। যেভাবে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার দাবিগুলো সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছিল, ঠিক তেমনইভাবে ইরানকে কেন্দ্র করে পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে থাকার অভিযোগও ভিত্তিহীন। তেহরান সত্যি পরমাণু ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আজ পর্যন্ত কেউ তুলে ধরতে পারেনি। পশ্চিমারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যা কিছুই বলছে তা মূলত নজিরবিহীন দ্বিচারিতা ও মিথ্যাচারের এক ভয়ঙ্কর চিত্র। এখানে আমাদের সামনে রয়েছে এমন একটি বাস্তবতা যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুটোই পরমাণু শক্তিধর রাষ্ট্র। এর মধ্যে যুক্তরাষ্ট্র হলো ইতিহাসে একমাত্র রাষ্ট্র যে একবার নয় বরং দুইবার পরমাণু বোমা ব্যবহার করেছে, আর ইসরায়েল এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতেই স্বাক্ষর করেনি। তাছাড়া ইসরায়েলের পরমাণু নীতিমালায় গণহত্যামূলক আত্মহননের দৃষ্টান্ত রয়েছে। একই সাথে এই মুহূর্তেও দেশটি পরমাণু বিস্তার রোধের অজুহাতে সম্পূর্ণ বেআইনি ও আগ্রাসী হামলা চালাচ্ছে। আর ইরানের ক্ষেত্রে ইসরায়েলি আগে হামলা চালিয়েছে, ইরান নয়। ইসরায়েল যখন হামলা করছে, ইরান তখন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনায় সম্পৃক্ত।
এই আলোচনাকে ভণ্ডুল করে ইরানে হামলা করল ইসরায়েল, কিন্তু এর প্রতিক্রিয়ায় ইসরায়েলকে কোনো জবাবদিহিতার আওতায় না এনে উল্টো যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা নিক্ষেপ করল, যা আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও ইরানের সার্বভৌমত্বের সম্পূর্ণ লঙ্ঘন। সন্দেহাতীতভাবেই বলা যায় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তাদের প্রকৃত লক্ষ্য হচ্ছে ইরানকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে দমন করা, এবং সে কারণে ইতোমধ্যে শাসন ব্যবস্থা পরিবর্তনের বা রেজিম চেঞ্জের ধোঁয়াও তারা তুলেছে। ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের একাধিক বক্তব্যের পাশাপাশি মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম এবং টেড ক্রুজও ইরানি সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছেন। আর সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টেও একই ধরনের আওয়াজ তুলেছেন। তারা সবাই মিলে ইরানি জনগণকে উৎসাহ দিচ্ছেন যাতে তারা অধিকার আদায়ে সচেষ্ট হয় এবং নিজেদের মুক্তির জন্য লড়াই করে। কিন্তু বাহ্যত এইসব ন্যারেটিভ সামনে আনলেও ইরানের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা আদৌ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য নয়। এর কারণও আছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ভালোমতোই জানে যে এটি সত্যিকারের স্বাধীন ও গণতান্ত্রিক ইরান কখনোই তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে না। ইরানের স্বাধীনচেতা মানুষ ইসরায়েলের নিষ্ঠুর উপনিবেশবাদী প্রকল্প, বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন কখনোই মেনে নেবে না। ইরানের জনগণের এই পালস ইসরায়েল বা যুক্তরাষ্ট্র বোঝে। এই কারণেই তারা বরং চায় 1979 সালে ইসলামী বিপ্লবের আগে ইরান যে শাহ পাহলবির হাতে ছিল তেমন কোনো সহিংস, স্বৈরাচারী ও রাজতান্ত্রিক শাসনই ইরানে পুনরায় ফিরে আসুক, অথবা এমন কোনো রাজনৈতিক শক্তি ইরান পরিচালনা করার দায়িত্ব নিক যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আদেশ উপদেশ মেনে দেশ পরিচালনা করবে। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বরং ইরানকে একটি দুর্বল, খণ্ডিত, বিশৃঙ্খল ও অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়, যেখানে প্রতিনিয়ত গৃহযুদ্ধ চলমান থাকবে। এরকম গৃহযুদ্ধ পরিস্থিতি তাদের স্বার্থেই বেশি অনুকূল, যেমনটি ছিল যুদ্ধবিধ্বস্ত ইরাক কিংবা হালের সিরিয়া। বাশার প্রেসিডেন্ট থাকাকালে দেশটি যুদ্ধবিধ্বস্ত থাকার পরেও এর আকাশসীমা বা ভূমি ব্যবহারের সাহস ইসরায়েলিরা পায়নি, অথচ বাশারের পতনের পর জোলানির দায়িত্ব নেবার সাথে সাথে ইসরায়েল সরাসরি যেমন সিরিয়ায় হামলা চালিয়েছে, তেমনি গোলান হাইটসের নিয়ন্ত্রণ নিয়েছে, তেমনি সিরিয়ার আকাশসীমাও অহরহ ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তিগুলোকে দুর্বল করা এবং নাশকতা ও আগ্রাসনের মাধ্যমে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়া, এটা অনেক আগেই গৃহীত একটি কৌশল যা 1990-এর দশক থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এলিট শ্রেণী যৌথভাবে অনুসরণ করে আসছে। 1996 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সাবেক সহকারী সচিব রিচার্ড পার্ল এবং অন্যান্য নিও কনজারভেটিভ চিন্তাবিদরা একটি কৌশল প্রণয়ন করেন যার নাম ছিল এ ক্লিন ব্রেক। ওই দলিলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালানোর কৌশল প্রণয়ন করা হয়। বলা হয়, গণবিধ্বংসী অস্ত্র বিস্তার ঠেকানোর অজুহাতে এসব হামলা চালানো হবে যাতে ইসরায়েলের কৌশলগত স্বার্থ সুরক্ষিত থাকে। পার্ল ও তার সঙ্গীরা আসলে কোনো নতুন ও মৌলিক কৌশল তৈরি করেননি। তারা কেবল পুরনো এক সাম্রাজ্যবাদী কৌশল, ডিভাইড অ্যান্ড রুল পলিসির ওপর নির্ভর করেছিলেন। আর এই পলিসির মূল লক্ষ্যই হল বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দখলদারিত্ব সহজতর করা। তবে এই কৌশল ঝুঁকিমুক্ত নয়। যেমন ইরাকের রাষ্ট্রের পতন সহিংস ও রাষ্ট্র বহির্ভূত রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থানের পথ করে দিয়েছিল এবং একই সঙ্গে ইরানকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করার সুযোগ দিয়েছিল। এতে করে মার্কিন ইসরায়েলি স্বার্থ বিপন্ন হয়েছিল। দুর্বল ইরাকের মতো দুর্বল ইরানও একই ধরনের ফলাফল এনে দিতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের মার্কিন ইসরায়েলি আগ্রাসন অন্য দেশগুলোকেও পারমাণবিক অস্ত্র অর্জনে উৎসাহিত করছে। ইরানের সাম্প্রতিক আগ্রাসনের যে শিক্ষা অন্য রাষ্ট্রগুলো নিচ্ছে তা হলো এরকম অন্যায্য হামলা রোধে পারমাণবিক অস্ত্র অপরিহার্য। ফলে এই যুদ্ধের ফলাফল হিসেবে বিশ্ব আরও বেশি করে পারমাণবিক অস্ত্র বিস্তার বৃদ্ধির দিকেই এগোচ্ছে, হ্রাসের দিকে নয়।
ইসরায়েলি রাষ্ট্র অবশ্য পারমাণবিক অস্ত্রের এই বিস্তার নিয়ে চিন্তিত নয়, কেননা তাদের আসল লক্ষ্য হল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে একেবারে নিশ্চিহ্ন করে এবং উপনিবেশবাদী দখলদার প্রকল্পের বিরুদ্ধে প্রতিটি প্রতিরোধ দমন অর্জনে সহায়তা করে। সংক্ষেপে, ইসরায়েল চায় গোটা অঞ্চল তার পদতলের নত হোক এবং এই লক্ষ্যে পৌঁছাতে তারা কোনো কিছুতেই থামবে না, কারণ এই বিশৃঙ্খলার খরচ আসলে তাদের বহন করতে হয় না, তাদের হয়ে যুক্তরাষ্ট্রই সব খরচ বহন করে। যদি বিশ্ব বাস্তবে একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে চায়, তবে সাম্রাজ্যবাদী সহিংসতা মেনে নেওয়ার এই প্রবণতা বন্ধ করতে হবে। সময় এসেছে এটি উপলব্ধি করার যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগাগোড়াই তাদের বর্ণবাদী উপনিবেশবাদী প্রকৃতির কারণেই ধ্বংস ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে বিশ্বকে অবশ্যই ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা তাদের উপনিবেশবাদী প্রকল্প পরিত্যাগ করে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সহাবস্থানে সম্মত হয়। একই সাথে যুক্তরাষ্ট্রকেও বাধ্য করতে হবে যেন তারা এই অঞ্চলের ওপর তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দৃষ্টিভঙ্গি ত্যাগ করে এবং মানুষদের স্বাধীনভাবে সার্বভৌমভাবে বাঁচার সুযোগ দেয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।